শরৎ, হিমের পরশ বাতাসে সেভাবে এখনো টের পাওয়া না গেলেও প্রাণ জুড়িয়ে যায় যখন আমরা খুঁজে পাই আমাদের চারপাশে চেনা অচেনা দশভুজাদের। তাদের লড়াই আমাদের জীবনের হাজারো সমস্যার সামনে দাঁড়িয়ে শান্ত হতে বলে, শক্তি যোগায়, বলে নিজের দুঃখ ভুলে গিয়ে অন্যের পাশে দাঁড়াতে। আর আমরাও বুঝতে পারি জীবনের আসল আনন্দবোধ হয় অন্যের জন্য বাঁচায়। ঠিক যেমন দেবী দুর্গা স্বর্গ মর্তের দুঃখ দূর করতে, অসুরদের অত্যাচার দূর করতে অস্ত্র তুলে নিয়েছিলেন 10 হাতে, সেই যুদ্ধটা তো এখনো চলছে। মাটির এই পৃথিবীতে সেই যুদ্ধ যারা জারি রেখেছেন, চলেছে সেই দশভুজাদের খোঁজে। আজ গন্তব্য বর্ধমান। আমার ঈশ্বর যত না ঠাকুর ঘরে থাকেন, তার চেয়ে বেশি থাকেন মনে। আর তাদের মনে যাদের মন আমার মতো। বর্ধমান মেডিকেল কলেজের স্কুল অফ নার্সিং এ এসেছি আমরা, খুঁজে পেয়েছি আমাদের দশভুজাকে। যিনি আমাদের আজকে দশভুজা, তার পুনর্জন্ম হয়েছিল। হ্যাঁ, আক্ষরিক অর্থেই একটা স্বপ্ন, ভয়ঙ্কর দুর্ঘটনা, তারপর মৃত্যুকে সাক্ষাৎ করে ফিরে আসা। অনেকেই হয়তো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে বেঁচে থাকার অর্থ খুঁজে পেতেন না, কিন্তু সায়ন্তী ভট্টাচার্য পেরেছিলেন। 2 পা 1 হাত হারিয়েও জীবন যুদ্ধে কিছুই হারাননি তিনি। আজ তিনি নার্সিং হোস্টেলের সুপার। তার জীবন কাহিনী শুনবো আজ আমাদের এই সাক্ষাৎ দশভুজার মুখ থেকেই। দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে। সময় আর জীবন চেয়েছিল তাকে ধ্বংস করে দিতে, মাটিতে মিশিয়ে দিতে, কিন্তু তিনি চেয়েছিলেন উঠে দাঁড়াতে। সেই গল্পটাই শুনবো সায়ন্তী ভট্টাচার্য, আমাদের দশভুজা। ছোটবেলা থেকে আমার নার্সিং প্রফেশন খুব প্রিয়। নার্সিং করব তার জন্য নিজেকে তৈরি করেছি, এবং তখন জানতাম না যে নার্সিংয়ে কত দূর এগোনো যায়। তারপর যখন আমরা ডিপ্লোমা কোর্সে ভর্তি হলাম, ইভেন তখন আমি এটাও জানতাম না যে ডিগ্রি কোর্সে ডিরেক্ট ভর্তি হওয়া যায়। ডিপ্লোমাতে অ্যাপ্লাই করেছিলাম জিএনএম কোর্স, তখন 2000 সালে আমরা ভর্তি হয়েছিলাম। ভর্তি হয়ে তখন জানলাম যে এখানে ডিগ্রি হয়, পোস্ট গ্রাজুয়েশন হয়, পিএইচডি পর্যন্ত করা যায়। যেদিন আমি রেজাল্ট আনতে যাচ্ছি সেই দিন একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়। আমি ট্রেনে ছিলাম, ভেতরে ছিলাম, আর চলন্ত ট্রেনের মানে দরজায় দাঁড়িয়েছিলাম। হাওয়াতে কি হয়েছিল, দরজাটা বন্ধ হয়ে গেছিল, আর আমি ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যাই। এটা ডানকুনি স্টেশন, মানে এই ট্রেনের দরজার ধাক্কায় আপনি পড়ে গেছিলাম। এবার সেখানে জিআরপি আমাকে উদ্ধার করে, এবং ওখানে আমার অটো অ্যাম্পুটেশন হয়েছিল বাঁ হাতটা। তো স্ট্রেচারে করে আমাকে উত্তরপাড়া হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে আমার অতটা কিছু মনে ছিল না, মানে জ্ঞান ছিল না সেইভাবে। প্রচুর ব্লাড লস হয়েছিল। সেখান থেকে আমাকে মেডিকেল কলেজে রেফার করা হয়। হেমারেজিক শক, পালস ছিল না, ব্লাড প্রেশার একবারে খুবই, মানে আর কিছুক্ষণ পরে আমাকে হয়তো ডিক্লেয়ার করতো। হ্যাঁ, এরকম না, আমাকে বলেই দিয়েছিলেন ডক্টর, মানে আমার বাড়ির সবাইকে, যে সার্ভাইভাল রেট হচ্ছে 0%। এবং শুধু সেই দিন নয়, তারপর আগামী 4-5 দিন একই অবস্থা ছিল। যখন জ্ঞান ফিরবে তখন আমার যে বাঁ হাত কেটে গেছে, 2 পা কেটে গেছে, এগুলো জেনে যে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, মানে একটা আমি শকে চলে যেতে পারি, সেখান থেকেও হার্টে ফেল করতে পারে, সেটাও বলে দিয়েছিলেন যে সার্ভাইভাল রেট 0%। আমি হসপিটালে 57 দিন ভর্তি ছিলাম। আমি কিন্তু না ভাবিনি যে আমি আবার সার্ভিস করতে পারবো। আমি এত হেল্প পেয়েছি না, আমি নিজেকে, মানে অনেকে বলবেন যে হ্যাঁ আমার এই হয়ে গেল, আমার হাত চলে গেল, পা চলে গেল, আমি কত আমার দুর্ভাগ্য। হ্যাঁ, আমার ওর থেকে মনে হয়েছে যে আমার এত সৌভাগ্য যে আমি এত ভালো ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি, যারা প্রতি মুহূর্তে খেয়াল রেখেছেন। মানে ইভেন এরকমও বলেছেন যে তুমি ঘরে থাকবে, হ্যাঁ, ঘরে থেকে যেটুকু করার সেটুকু করবে। আমি 3.5 বছর যাইনি, জানেন, বাড়ি 3.5 বছর। হ্যাঁ, যাইনি এই জন্য
যে আমি নিজেরটা নিজে করব, তারপর নইলে বাড়ি গেলেই মা করে দেবে, বাবা করে দেবে, দিদি করে দেবে, বোন করে দেবে, আর তারপর আমি পারি না করে শুধু হাহুতাশ করে যাবে। এমনিতেই আমার চোখে না না আমার চোখের জল কম, হ্যাঁ সবাই জানেন, আমি মানে কেঁদে ফেললাম, হ্যাঁ ওই জিনিসটা আমার নেই, এমনিতেই কমই আছে। মানে কখনো এটাই মনে হয়েছে যে যা হারিয়েছি তার থেকে অনেক বেশি কিছু ফিরে পেলাম, বেশি পেয়েছি এবং আমাকে অনেক কিছু করতে হবে। যেদিন জানতে পারলেন যে আমার দুটো পা নেই, একটা হাত নেই, সামনে অনেকটা পথ আমাকে যেতেই হবে, এই যে লড়াই করার শক্তিটা, সেই মুহূর্তে নিজেকে কিভাবে ঠিক একটু গুছিয়ে নিয়েছিলেন? কারণ অনেকেই আছেন যারা হয়তো এইরকম একটা সিচুয়েশনে পড়লে হয়তো তারা সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেন না বা সেই মনের জোরটুকু আর আনতে পারেন না। প্রথম যখন আমাকে স্যার বললেন যে এরকম হয়েছে, আমার মানে আমি হাঁটতে পারবো না আর কষ্ট হয়নি, আমি সাইকেল চালাতে পারবো না কষ্ট হয়নি, আমার প্রথম কষ্ট হয়েছিল কি আমি আর গিটার বাজাতে পারবো না। হ্যাঁ এটা আমার প্যাশন ছিল। আমার বাবা হচ্ছে আমাকে প্রচন্ড ভালোবাসতেন, মারা গেছেন, প্রচন্ড ভালোবাসতেন। হ্যাঁ আমি যদি ভেঙে পড়ি তাহলে বাবা মানে কি হবে, আমি শুধু বাবার জন্য না কখনো মানে কান্না তো নয়, মানে হাসিটা মানে কষ্টগুলোকে না আমি হাসিতে রূপান্তর করার চেষ্টা করেছি শুধুমাত্র বাবার জন্য। এমন হয়েছে যে 3.5 বছর পরে বাড়ি গেলাম, বাবা এত মানে আমি গাড়ি থেকে নামবো তখন থেকে শুরু করে থাকা এবং আবার ফিরে আসা শুধু কেঁদেই গেছে। হ্যাঁ আর তারপরেও মা খুব স্ট্রং, মাকে আমি বরঞ্চ উল্টে বলেছি, মা দেখো এখন তো আমার তোমাদেরকে কিছু করার কথা, উল্টে তোমার আমাকে আমার জন্য করতে হচ্ছে, তো তোমার নিশ্চয়ই মনে হচ্ছে বলো যে ও কি হলো। হ্যাঁ বলছে না না তুই আমাকে যে মা বলে ডাকছিস এটাই আমার কাছে অনেক। আমি যখন সেখান থেকে প্রথম দেখি আমি তো অবাক হয়ে গেলাম যে আমাদের সুস্থ মানুষের সুস্থ সম্পূর্ণ মানে সবকিছু প্রত্যঙ্গ থাকা সত্ত্বেও তারা কিছুই না, সেখানে ও যে অনুসারে কাজকর্ম করছে যেটা দেখছে এটা অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। আমরা প্রথম ম্যামকে পেয়েছিলাম আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম। ম্যাম আমাদের নিউট্রিশন এবং সাইকোলজি টিচার ছিলেন। তো সাইকোলজি মানে হচ্ছে যে হিউম্যান বিহেভিয়ারকে স্টাডি করা। তো ম্যাম আমাদের ক্লাসটা ঠিক এমনভাবে নিতেন, মানে স্টাডি ক্লাসটা পুরো প্র্যাকটিক্যাল রিলেটেড। আমরা ফার্স্ট ইয়ার, তখন আমাদের বিভিন্ন রকম স্ট্রেস, মানে নার্সিং একটা প্রফেশনাল কোর্স, আমরা কখনো সেটাতে ডিল করিনি, মানে সেটার সাথে পেশেন্ট জড়িত আছে, তার সাথে বিভিন্ন ইমোশন জড়িত আছে, সমস্ত কিছুকে কিভাবে ডিল করা যায় সেটা প্রথম আমাদেরকে ম্যাম শিখিয়েছিলেন। প্রথম জাস্ট ওনার শুনেছিলাম যে এরকম একজন স্টাফ এখানকার অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনেই ভেতরটা প্রচুর মানে বাঁচবেন না এরকম একটা শোনা হয়েছিল, পুরো হোস্টেল একদম ময়ময় করছে খবরটা শুনে, সবাই কাঁদছে, সবাই একটা আটকে উঠছে যে কি হবে এরকম একটা। তখন আমি ওনাকে চিন্তাও না, তারপরে যখন উনি ট্রিটমেন্ট করে ফিরে এলেন এই হোস্টেলে হোম সিস্টার হয়ে, তখন ওনার সাথে পরিচয় হলো এবং উনি আমাদের মানে হোস্টেলটা আমাদের চোখের সামনে পুরো পাল্টে দিয়েছেন। এই যে বাগানগুলো দেখছেন, এখানে ফুল গাছ, এত গাছ, এগুলো কিচ্ছুই ছিল না। এই বাগানও তো আপনার হাতেই তৈরি শুনেছি। হ্যাঁ আমরা কেউ কখনো ভাবিনি বাগানের এই জায়গায় অব্দি আসতে পারবো, কেউ এখানে বসতে পারবো, কোনোদিনও ভাবিনি। জানেন তো এখানে জঙ্গল ছিল 1 মানুষের উঁচু। আচ্ছা হ্যাঁ মানে যে কচু বনগুলো ছিল, ইভেন গ্রাউন্ড ফ্লোরে যারা থাকতেন তারা কেউ জানলা খুলতে পারতেন না, মানে একেবারে অযত্ন করেছিল এই জায়গাটা। আমি ওটাই খুব অবাক হই যে এত বছর ধরে কি করে এত অযত্ন পেতে পারে, মানে প্রকৃতিকে এত অবহেলা। আমার খুব কষ্ট হতো। তো যখন আমি এখানে হোমের ডিউটি করিনি, তখন হোস্টেলে এসে যারা হোমের ডিউটি করতেন তাদেরকে আমি বলতাম যে এটা যদি এভাবে করা হয় ভালো হয়, এভাবে করা হয় ভালো হয়। তো তখন ওনারা আমাকে বলতেন যে যদি তোর মতো কেউ এখানে আসেন তাহলেই হবে, এলে হবে না। আজ কি আর কোনো আক্ষেপ হয় যে একটা সময় যে স্বপ্নটা দেখেছিলেন, যে পথে এগোচ্ছিলেন, কিছুটা হলেও তো জীবন সেই পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখন যেখানে এসেছেন? হ্যাঁ আমার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন থেকে আমি নিজেকে বুঝিয়েছি, সবাই যেটা মনে করেছে যে এটা আমার একটা নবজন্ম। তাহলে এই নতুন জীবনটার যে মানে চরিতার্থ করতে একটা জীবনের তো
সফল হওয়াটা নির্ভর করে আমি খুব লাকি, এই জীবনে আমাকে অ ক খ শিখতে হয়নি, হ্যাঁ, মানে নীতিবোধ শিখতে হয়নি, ভ্যালু সিস্টেম আমার আগে থেকে তৈরি ছিল। এবার আমার সেগুলোকে আরো এনরিচ করা, আরো সুন্দর করা। তো ওই অ্যাক্সিডেন্টটা একটা টার্নিং পয়েন্ট। 3টে শক্তি আমাদের খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে চিন্তা শক্তি, একটা হচ্ছে অনুভব শক্তি, আর একটা হচ্ছে ইচ্ছা শক্তি। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার এই 3টে শক্তি যেন উনি দেন যতদিন বাঁচবো। আপনার এই প্রার্থনা যেন পূর্ণ হয়, আমরাও সেটাই অবশ্যই চাই। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা। চলার পথ আরো বিস্তৃত হোক, আপনি এগিয়ে চলুন এভাবে।